এই কারাক বিজলি তোপ কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তোপ। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে ঝাঁসি আমি এসে হোটেল নিয়েছি। ঝাঁসিতে আজকের দিনটা থাকবো। তো ঝাঁসিতে এসছি, আর ঝাঁসিতে এসে ফার্স্টেই আমি চলে এসছি। এখন একটা স্কুটি রেন্ট নিয়েছি, যেটা পড়েছে আজকে সারাদিনের জন্য 500 টাকা। আর স্কুটি রেন্ট নিয়েই প্রথমে চলে এসেছি ঝাঁসির ফোর্ট বা ঝাঁসি কা কিলা। তো ঝাঁসির সাথে কত ইতিহাস জড়িয়ে রয়েছে তা তো আমরা কম বেশি সকলেই জানি। তো চলে এসেছি প্রথমেই দেখতে ঝাঁসির কেল্লাকে। তো ঝাঁসির কেল্লার সামনেই দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল 10:30, আর এখানে ওয়েদার কিন্তু বেশ গরম, মানে রীতিমতন মাথা পুড়ে যাচ্ছে, এত গরম। আমরা এখন যেখান থেকে এন্ট্রি করছি এটা অ্যাকচুয়ালি ফোর্টের ব্যাক সাইড ছিল। ইংরেজরা ঝাঁসি ফোর্ট দখল করার পরে এইখানে দেওয়ালটা ভেঙে এই গেটটাকে তৈরি করেছিল, যেটা এখন এন্ট্রি পয়েন্ট। টিকিট কেটে আমরা এখন প্রবেশ করলাম ঝাঁসির কেল্লাতে। এখানে ভারতীয়দের জন্য জনপ্রতি 25 টাকা করে মূল্য, আর বিদেশিদের জন্য 300 টাকা। 15 বছরের বাচ্চাদের কোনো টিকিট এখানে লাগে না। আর ঢুকতেই এখানে প্রথমে কিন্তু একটা তোপ আছে, যেটার নাম হলো কারাক বিজলি তোপ। মনে করা হয় এই তোপ যখন চালানো হতো তখন এত জোরে আওয়াজ হতো যে বাজ পড়ার সাথে সেই তুলনা করা হতো। তো এই তোপের ইতিহাসও এখানে লেখা আছে। আর এই তোপে কিন্তু এখনো কিন্তু একটা গোলা, দেখুন তোপের মুখে কিন্তু আটকে রয়েছে। সিংহাকৃতি এই তোপ, এই হলো এর হিস্ট্রি এখানে লেখা আছে। আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। তো আপনাদের জানিয়ে দিই, এই কারাক বিজলি তোপ কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তোপ। এর থেকে বড় একটাই তোপ আছে, যেটাও আমাদের ভারতেই রয়েছে, সেটা হলো জয়পুরের জয়গড় ফোর্টে রয়েছে জয়ভান ক্যানন। আর তারপরে কিন্তু এই ঝাঁসির কারাক বিজলি তোপ, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তোপ। কারাক বিজলি তোপ দেখে এইবার আমরা যাচ্ছি কেল্লার নিচের অংশে। যেখানে এই সামনে গেটগুলো দেখছেন, এই গেটগুলো এখন লোহার গেট থাকলেও কেল্লা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এগুলো কাঠের গেট ছিল। ইংরেজরা এই কেল্লা দখল করার পর সেই গেটগুলোকে সরিয়ে এই লোহার গেট লাগিয়েছিল। এইটা কিন্তু মূলত কেল্লার নিচের অংশ, কারণ কেল্লার ওপরের দিকটা কিন্তু ওই পাশ দিয়ে ওপরে উঠতে হয়। আমরা এখন অনেকটা নিচের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু এসেই প্রথমে রয়েছে গণেশ মন্দির একটা, যেই গণেশ মন্দিরে কিন্তু রানী লক্ষ্মীবাই রেগুলার পুজো করতেন। এই সেই গণেশ মন্দির। এখানে কিন্তু গণেশ মন্দিরে কিন্তু সমস্ত ইতিহাস লেখা রয়েছে, আপনারা পজ করে পড়তে পারেন। এই পুরো ঝাঁসির কেল্লা কিন্তু মারাঠা আর রাজপুতদের সংমিশ্রণে তৈরি। কারণ এই 400 বছর পুরনো কেল্লাতে কিন্তু বহু বছর কিন্তু মারাঠা রাজপুতদের দখলে ছিল। একদম নিচের দিকে এসে এই জায়গাটা হলো বারাদুয়ারি, যার হিস্ট্রিটা কিন্তু এইখানে লেখা রয়েছে। রাজা গঙ্গাধর রাও তার ভাইয়ের জন্য এই জায়গাটি তৈরি করিয়েছিল। তার ভাই গান বাজনা ভালোবাসতেন, আর এইখানে নর্তকীদের নাচ দেখতেন। এই জায়গার নাম বারোদুয়ারি হওয়ার কারণ এখানে চারিদিকে মোট 3টি করে 12টি দরজা আছে, যার জন্য এই জায়গাটার নাম বারাদুয়ারি রাখা হয়েছিল। এই মুহূর্তে আমরা বসে আছি গণেশ মন্দিরের একদম পাশেই। এইখান থেকে নিচের দিকে আমরা গেছিলাম, নিচের দিকটা দেখে আসলাম। এইবার এখান থেকে গণেশ মন্দিরের পাশ দিয়ে ওপরের দিকে যাব।
এর ওপরেই রয়েছে ভবানী শঙ্কর ক্যানন। তো সেইটা দেখব, আর তার সাথে ওপরের দিকটাও যাওয়া হবে। এই মুহূর্তে ঝাঁসিতে এত গরম, মানে রীতিমতন ঘোরার যে এনার্জিটুকু সেটা প্রথম আধা ঘন্টাতেই অলরেডি নষ্ট হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ আর তার সাথে বীভৎস ঘাম হচ্ছে। তো যাই হোক, জানি না কতটুকু ঘুরতে পারবো। আর সবথেকে বড় কথা, যেটা আপনাদের আগের পর্বে বলেছিলাম, যে ঝাঁসি আসছি একমাত্র মধ্যপ্রদেশে কোনো ট্যুর নয়, এটা একমাত্র আমার ব্রেক জার্নির জন্য আসা। তো এবার সেই জিনিসটা বলছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এইবার চারধাম ট্যুরে, যেটা হরিদ্বার যেতে হতো, কিন্তু কলকাতা থেকে হরিদ্বারে কোনো রকম টিকিট পাইনি, কারণ আমাদের লাস্ট 1 মাস আগে আমাদের এই ট্যুর প্ল্যানটা হয়েছে। তো অনেক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, এরকম করতে করতে লাস্টে ঠিক করেছি না, যে চারধাম যাব। তো সেই মুহূর্তে আর কোনো টিকিট ছিল না। তো মোটামুটি 200-250 এরকম ওয়েটিং চলছে। তো অনেক খোঁজাখুঁজির পর লাস্টে আমি দেখতে পাই যে ঝাঁসি আসার ট্রেনে টিকিট রয়েছে, আর ঝাঁসি থেকে পুরী থেকে ঋষিকেশ যাওয়ার যে কলিঙ্গ উৎকল এক্সপ্রেস আছে, তাতে আবার ঝাঁসি থেকে টিকিট আছে, মানে ইভেন ঝাঁসি থেকে নয়, টিকিট আছে গোয়ালিয়র থেকে। তো আমি ঝাঁসি চলে আসি টিকিট কেটে, আর কালকে আবার আমরা এখান থেকে মানে গোয়ালিয়র যাব, গোয়ালিয়র থেকে তারপর আবার যাব হরিদ্বার। তো এই হলো প্ল্যান। এই একটা দিন আমরা সময় পাচ্ছি ঝাঁসি ঘুরে দেখার জন্য, তাই জন্য এই ঝাঁসি শহরটাকে যতটা পারবো ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। তো চলুন, বসে সময় নষ্ট তো করা যাবে না, সময় খুব কম। তো ফোর্টটা বাকি অংশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হলো ভবানী শঙ্কর ক্যানন, যেখানে বলা হয় যখন এই তোপটা চালানো হতো তখন নাকি এর মধ্যে মা ভবানী শক্তি তৈরি হয়ে যেত। আর দেখুন, এই তোপের মধ্যে কিন্তু হাতির মুখের শেপ করা রয়েছে। এই দেখুন কি সুন্দর। ঝাঁসির রানী 1835 খ্রিস্টাব্দে বেনারসে জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল মণিকর্ণিকা। ঝাঁসির কেল্লার অধিপতি ছিলেন গঙ্গাধর রাও। তার সাথে বিবাহের পর ঝাঁসির রানীর নাম হয় রানী লক্ষ্মীবাঈ। বিবাহের পর রানী নিয়মিত অস্ত্র শিক্ষা করতেন, ঘোড়ায় চড়া অভ্যেস করেছিলেন এবং দুর্গের ভিতর তার নিজস্ব ছোটখাটো একটি বাহিনীও তৈরি করেছিলেন। এরপর 1851 খ্রিস্টাব্দে রানীর একটি পুত্র সন্তান হয়, কিন্তু সেই সন্তান মারা যাওয়ায় রাজা বেশ শোকাহত হন এবং অসুখে পড়েন। তারপর তারা একটি পুত্র সন্তান দত্তকও নেন, যার নাম অনন্ত রাও। কিন্তু তারা নাম বদল করে তার প্রথম পুত্রের নাম হিসাবে তার নাম রাখেন দামোদর রাও। এই দামোদর রাওকে রাজা ঝাঁসির উত্তরাধিকার হিসাবে নিয়োজিত করে যান এবং 1853 সালে রাজা মারা যান এবং রানী লক্ষ্মীবাঈয়ের হাতে এই নাবালক পুত্রসহ সমগ্র ঝাঁসির শাসনভার রানীর হাতে এসে পড়ে। এইদিকে ইংরেজরা ততদিনে ভারতে ভালো মতন তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে। রাজা গঙ্গাধর রাও মারা যাওয়ার পর তাদের নজর পড়ে ঝাঁসির দিকে। সেই সময় ইংরেজরা নতুন আইন নিয়ে আসে, যার নাম সত্যবিলোপ নীতি, যাতে বলা হয় যেই রাজার নিজের রক্তের কোনো পুত্র সন্তান নেই তাদের রাজ্য দখল করা হবে। এইখান থেকেই বিরোধ শুরু হয় ঝাঁসির রানীর সাথে ইংরেজদের। ইংরেজরা রানীকে মাসিক 60,000 টাকার বদলে কেল্লা ছাড়তে বলে, কিন্তু রানী অস্বীকার করায় ইংরেজরা ঝাঁসির দুর্গ আক্রমণ করে। এই যুদ্ধে রানীর 3 জন প্রিয় যোদ্ধা গোলাম গোস্ত খা, মতিবাই এবং খোদা বাক্স মারা যান। রানীর আদেশে এই 3 জনকে কেল্লার ভিতরে সমাধি দেওয়া হয়। এখন আমরা চলে এসেছি কেল্লার সেই স্থানে যেইখান থেকে রানী লক্ষ্মীবাঈ ঘোড়ায় চেপে পিঠে তার দত্তক নেওয়া পুত্র সন্তানকে বেঁধে ঝাঁপ দিয়ে গোয়ালিয়রের উদ্দেশ্যে পালিয়ে গেছিলেন যখন ইংরেজরা এই ঝাঁসির কেল্লা আক্রমণ করেছিল। জাস্ট দেখুন কত ওপর থেকে ঝাঁপ দিয়ে এই পথ দিয়ে পালিয়েছিলেন। এইখান থেকে ঝাঁসির রানী গোয়ালিয়রের উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিলেন। গিয়ে গোয়ালিয়রে সিন্ধিয়া রাজাদের সাহায্য চেয়েছিলেন এবং সিন্ধিয়া রাজারা ঝাঁসির রানীর সাথে বেইমানি করার ফলে সেই গোয়ালিয়রে কিন্তু ঝাঁসির রানী ইংরেজদের সাথে লড়াই করে মৃত্যুবরণ করেন। তো জাস্ট ভাবুন, মাত্র 22-23 বছরের একজন মহিলা সেই সময় ইংরেজদের সাথে লড়াই করে গেছিল। কিন্তু এই হলো
ঝাঁসির কেল্লার পঞ্চমহল, যেটা পঞ্চমহল ছিল আগে, এখন কিন্তু আর সেই 5 তলা বিল্ডিং কিন্তু আর নেই। এক সময় এই পঞ্চমহলেই রাজা গঙ্গাধর রাও ও ঝাঁসির রানী থাকতেন। এই পঞ্চমহলের পাশেই তখনকার দিনে ছিল দিওয়ানি আম ও দিওয়ানি খাস, যেটা বর্তমানে জলের ট্যাঙ্কে রূপান্তর হয়েছে। তো ঝাঁসি ফোর্ট আমাদের ঘোরা শেষ। ফোর্ট থেকে জাস্ট বেরোলাম। মোটামুটি খুব বড় ফোর্ট নয়, 1 থেকে সোয়া ঘন্টা হলে আরামসে ঘোরা হয়ে যাবে, কিন্তু খুব রোদ বলে আমরা বেশ বসে বসে সময় নিয়ে দেখলাম, তাই ঘন্টা 2 সময় লেগে গেছে। তো এইখান থেকে আমরা এর পরবর্তী ডেস্টিনেশন যেটা সেখানে চলে যাব, সেটা হলো রানী মহল। জাস্ট 1/2 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে এখান থেকে। তো সেখানে গিয়ে আবার সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের জানিয়ে দিই, এই ঝাঁসির ফোর্টে একটা 7:30টার সময় সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, যেটা উইকডেজে মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত 150 টাকা করে টিকিট পার হেড, আর নর্মালি ছুটির দিন বা হলিডেজে সেগুলোতে 250 টাকা করে জনপ্রতি টিকিট হয় লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য। এইবার আমরা চলে এসেছি রানী মহল। এটা রানী লক্ষ্মীবাইয়ের মহল ছিল। তো এইখানে এখন নানা রকম মূর্তি রয়েছে, আর ওপরে ফটো এক্সিবিশন রয়েছে। তো ওপরে যাব, তার আগে আমরা নিচের জায়গাটাকে দেখে নিই। ঝাঁসি ফোর্টের মতন এই রানী মহলেও কিন্তু এন্ট্রি ফি একদম সেম, 25 টাকা করে জনপ্রতি। আর 15 বছরের ঊর্ধ্বেই কিন্তু টিকিট লাগবে, 15 বছরের নিচে কিন্তু কারোর কোনো টিকিট লাগবে না। আর বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা। তো যাই হোক, এবার ফটো এক্সিবিশনের জন্য আমরা ওপরের দিকটায় চলে যাব। এই হলো রানী মহলের ওপরের পার্ট, মানে ফার্স্ট ফ্লোর, যেখানে রয়েছে পুরো ফটো এক্সিবিশন। বিভিন্ন সময়ের ঝাঁসির বিভিন্ন অঞ্চল কেমন ছিল তার কিন্তু সমস্ত ছবি এখানে রয়েছে। রানী মহল আমাদের দেখা শেষ। খুব বেশি হলে 10 মিনিট লাগবে এখানে ঘুরে দেখতে, তেমন কিছু সেরকম নেই এখানে। তো যাই হোক, ঝাঁসি ফোর্ট আর রানী মহল ছাড়াও এই ঝাঁসি শহরে আরেকটা দেখার জায়গা আছে, সেটা হলো ঝাঁসি গভর্নমেন্ট মিউজিয়াম, যেটা আজকে সোমবার, মানে প্রত্যেক সোমবার বন্ধ থাকে বলে আমরা সেখানে যেতে পারছি না। তো যাই হোক, ঝাঁসি শহরটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ ঝাঁসি শহরের কিন্তু ঠিক পাশেই মধ্যপ্রদেশের বর্ডার। ঝাঁসি হলো এমন একটা জায়গা যেটা উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত। আর এই ঝাঁসি থেকে জাস্ট 15-16 কিলোমিটার দূরে রয়েছে, মধ্যপ্রদেশের মধ্যে পড়ে ওরছা বলে একটা ছোট্ট শহর, যেই শহরে আরও কিছু দেখার মতন জায়গা আছে, যেটা আমরা এখন যাব।